আজকের টপিক হচ্ছে নৈতিকতা। এর আগে আমরা পড়েছিলাম তোমার মূল্যবোধ এবং সুশাসন, সবগুলি আসলে কাছাকাছি। তো এখানে দেখো একটা ছবি, তো এখানে কি মনে হয়, এটা কি নীতি নাকি দুর্নীতি? মানে ওনার নৈতিকতা বোধটা আছে কিনা? কোটি টাকার ঘুষ তো নিচ্ছে, আবার সেই সাথে ওনার লোভ কিসের দিকে? মানে হাওরের তাজা মাছের দিকে। এবং আমরা এটাই দেখে থাকি সাধারণত। দেখো নিচে সব টাকা, এই যে এখানে সব টাকা পয়সা। তো দেখো প্রশ্নগুলো কিরকম আসছে একটু দেখি। আর ইদানিং আমরা যেটা দেখি সেটা হচ্ছে 3টা করে প্রশ্ন থাকে গড়ে। তো 3টা করে তো 9টা থাকে, আবার কোন একটা তোমার টপিকে 4টা থাকে, মানে 10টা থাকে আর কি। তো এখানে দেখো পলিটিক্যাল আইডিয়াস গ্রন্থের লেখক কে? শুনো, এই পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে তোমরা একটা জিনিস খেয়াল করো, গ্রন্থের নাম আসছে অথবা দেখা যাবে যে কোনো একজনের উক্তি আসছে, যে কে বলেছে, একটা তোমার কোটেশন দিয়ে দিবে যে এটা কে বলেছে। তো এগুলো সাধারণত আমরা ধরো অনার্স লাইফে যারা ইয়াতে পড়ে আসছো, বিভিন্ন ফিলোসফি বা সমাজে পড়ে আসছো, তারা অনেকেই হয়তো দেখছো বা জানো। আর যারা তোমার এর আগে আর পড়েই নাই, মানে আর্টসে বিশেষ করে তোমার যারা 9-10-এ পড়েছো, সমাজ ছিল মনে হয় অনেকে, যারা সায়েন্সে ছিল তাই না, ওখানে কিছু কিছু পড়েছো। তো এগুলো আসলে একটু মনে রাখা কঠিন, এক্ষেত্রে তোমার প্র্যাকটিসের কোনো বিকল্প আছে বলে আমার মনে হয় না। আজকে একটা ট্রল দেখতেছিলাম, খুব মজা পাইছিলাম তোমার জায়েদ খানের। মানে ও বলতেছিল যে এক জায়গায় বলতেছিল এরিস্টটল বলেছেন, সেম কথাটাই উনি আরেকটা সংবাদ সম্মেলনে বলতেছিলেন যে শেক্সপিয়ার বলেছেন, ওই একই কথা। মানে আসলে ওটা বলছে উড্রো উইলসন। দেখছো কিনা জানি না, মজা পাইছি খুব। তো আমরা যেটা করতাম, দেখা যেত বানায় বানায় লিখে দিয়ে, নিজেদের মতো করে লিখে দিয়ে যে কোনো একজন দার্শনিকের নাম দিয়ে দিতাম, তাই না? তো এই ক্ষেত্রে সেটার আর কোনো ওয়ে নাই, তুমি সঠিকটাই দাঁড়াইতে হবে। তো এজন্য তুমি 3টা মানে টপিকেরই, মানে সুশাসন, মূল্যবোধ, নৈতিকতা, 3টা থেকেই তোমার বইয়ের নামগুলো ভালো করে দেখবা। হ্যাঁ, খুব মজা লাগছে আমার। বইয়ের নামগুলো ভালো করে দেখবা, তারপর হচ্ছে তোমার যে উদ্ধৃতিগুলো আছে বা যে সংজ্ঞাগুলো আছে, কে কোনটা বলেছেন ওটা একটু ভালো করে দেখবা। এছাড়া আর কোনো আসলে উপায় নাই তুমি ওটা সঠিকভাবে জানার, প্র্যাকটিস করা ছাড়া। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য নৈতিকতার বিষয়টি আলোচনা করা হয়েছে? তাহলে এখানে দেখো, তোমরা যখন সংবিধান পড়বা কোথায়, জিকেতে, তখন এই প্রশ্নটা মোটামুটি কমন চলে আসার কথা, তাই না? কে কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করেন? যেহেতু নৈতিকতা সম্পর্কিত, 40তে আসছে তোমার বাংলাদেশের নৈতিকতার প্রবর্তক, বিপরীত বৈষম্যের নীতিটি প্রয়োগ করা হয়, এই ধরনের একটা প্রশ্ন আসছে। বিশেষ করে এটা কাদের জন্য? এখন বিপরীত বৈষম্য কি নারীদের জন্য, নাকি প্রতিবন্ধীদের জন্য, নাকি সংখ্যালঘুদের জন্য, নাকি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য? তারপর তোমার আমরা যে সমাজে বসবাস করি না কেন, আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি, এটা কোন ধরনের অনুশাসন? এটা তোমার নৈতিক অনুশাসন, আইনের অনুশাসন, রাজনৈতিক সামাজিক, আইনের অধ্যাদেশ। তো একদম প্রথম যেদিন ক্লাস নিয়েছিলাম সেদিন বলেছিলাম, মানে কিছু তোমার টপিক থাকে, ওখানে যদি তুমি দেখো যে নৈতিকতা বা মূল্যবোধ বা সুশাসন, মানে এই টপিকগুলো আছে, তাহলে আমরা অনেকটুকু মানে বুঝে যাব, যদিও একদম শিওর হয়ে না দাগানোই উচিত, সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে তোমার কি মনে হয় এটা কিসের অনুশাসন, কোন অনুশাসন? যেহেতু আমরা এখন কি পড়ছি, নৈতিকতা পড়ছি, তো এটা হচ্ছে তোমার নৈতিক অনুশাসন। হ্যাঁ, গোল্ডেন মিন হলো, আচ্ছা এই প্রশ্নটা তোমার 2বার আসছে, তোমার 40তেও আসছে, আবার 36এও আসছে। তোমার এটা হচ্ছে তোমার দুটো চরমপন্থার একটা মধ্যবর্তী যে অবস্থা সেটা। আর এটা গোল্ডেন মিনের প্রবর্তক হলো তোমার এরিস্টটল। এখন একটা জিনিস খেয়াল করো, এই প্রশ্নটা ধরো বিসিএসসি 2বার আসছে, তো দেখা গেল এবার অন্যভাবে আসলো যে গোল্ডেন মিনের প্রবর্তক কে? প্রবর্তক হচ্ছে এরিস্টটল। এখন সেটা ধরো তোমার বিসিএস আসলো না,
কিন্তু চালাকি করে তোমার ধরো পিএসসি যে অন্য পরীক্ষাগুলো থাকে, কিংবা ধরো তোমার শিক্ষক নিবন্ধনের পরীক্ষা থাকে, বা আদার্স আরো অনেক পরীক্ষাই থাকে, তোমার ধরো সেগুলোতেও আসতে পারে যে গোল্ডেন মিন হলো সরাসরিও আসতে পারে, অথবা প্রবর্তককে সেটাও আসতে পারে। ঠিক আছে। 37তম দেখো, কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়? এটা তোমার আসছে 37 বিসিএস এ। এখানে তোমার যে অপশনগুলো ছিল সেগুলো ছিল তোমার এরকম যে আইনের শাসন, সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ, তারপর হচ্ছে পুরস্কার ও শাস্তির ক্ষেত্রে সমতা নীতি, অধিকার ও সুযোগের ক্ষেত্রে সমতা। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, বলছে ন্যায়পরায়ণতা। হ্যাঁ, তো পুরস্কার এবং শাস্তির ক্ষেত্রে সমতা নীতি, এটা কি মূলনীতি নয়, ন্যায়পরায়ণতা নয়? এটি পুরস্কার এবং শাস্তির ক্ষেত্রে তোমার সমতা, তাহলে এটা কি হবে? এটা অবশ্যই ন্যায়পরায়ণতা। আইনের শাসন, এটাও ন্যায়পরায়ণতা। অধিকার ও সুযোগের ক্ষেত্রে সমতা নিশ্চিত, এটাও ন্যায়পরায়ণতা। তাহলে আমাদের যেটা বাকি থাকে সেটা হচ্ছে সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ। তাহলে তুমি অপশন দেখলে কিন্তু এটা বুঝতে পারবা। সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি? তো এখানেও যে অপশনগুলো আছে দেখা যাবে, তুমি সেগুলো দেখলে অনেকটা বুঝে যাবা, যদি আমি জানি না এখন অপশনগুলো আর বলছি না। তারপর একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যক মৌলিক গুণাবলী শ্রেষ্ঠ গুণ কোনটি? এখানে দেখো, এখানে নৈতিকতা আছে, দায়িত্বশীলতা আছে, দক্ষতা আছে, সরলতা আছে। তাহলে এখানে কোনটা বলো তো? একজন যোগ্য নাগরিকের গুণ বিশেষ হলো মূল্যবোধ, নৈতিকতা এবং সাম্য। তাহলে আমাদের কোনটা হবে? নৈতিকতা হবে। কোনটা হবে? মূল্যবোধটা অপশনে ছিল না, মূল্যবোধ অপশনে ছিল না। অপশন হচ্ছে দায়িত্বশীলতা, নৈতিকতা, দক্ষতা, সরলতা। তাহলে কোনটা হবে? নৈতিকতা হবে। বুঝতে পেরেছ? নৈতিক শক্তির প্রধান উপাদান কি বলো? সততা ও নিষ্ঠা। নৈতিক শক্তির প্রধান উপাদান হচ্ছে সততা এবং নিষ্ঠা। আর মনে আছে তোমার মূল্যবোধের ক্ষেত্রে কি বলেছিলাম? আমাদের চিরন্তন মূল্যবোধ কি? সত্য এবং, দুটো একসাথে থাকবে না, দুটো একসাথে থাকবে না, হয়তো একসাথে ওভাবে থাকতে পারে যে মূল্যবোধ ও নৈতিকতা একটা অপশনে থাকতে পারে। হ্যাঁ, সত্য ও ন্যায়। জেরেমি বেন্থাম কোন দেশের অধিবাসী ছিলেন? আরেকটা হচ্ছে শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত, তার অর্থ। এগুলো আসছে তোমার 38-এ। আমি প্রশ্ন আর রাখি নাই, প্রশ্ন এই কারণেই রাখছি যেন ধরো তোমরা আইডিয়া নিতে পারো কিরকম প্রশ্ন আসতে পারে। তো মোরালিটি বা নৈতিকতা, নৈতিকতা তোমার শব্দটা আসছে মোরালিটি, ইংরেজি প্রতিশব্দ। তো মোরালিটি শব্দের উৎস হচ্ছে ল্যাটিন শব্দ মাস থেকে। এই মাস থেকে মোরালস বা মোরালিটি শব্দের উদ্ভব হয়েছে, এবং এটার অর্থ হচ্ছে তোমার সঠিক আচরণ বা চরিত্র, মানে সঠিক আচরণ এবং চরিত্র। ঠিক আছে। মাছ শব্দটি প্রথম যারা ব্যবহার করেন তারা হচ্ছেন রোমানরা, প্রথম এটা ব্যবহার করেছে। নেক্সট আসছে সক্রেটিস। সর্বপ্রথম নৈতিকতার প্রতি গুরুত্ব আরোপ করেন কে? সক্রেটিস। এই প্রশ্নটা যেহেতু এখনো আসে নাই, তাহলে তোমরা একটু মনে রাখবা। ঠিক আছে, হয়তো আসতে পারে, কারণ এই ধরনের প্রশ্নগুলো আসে, আমরা দেখতে পাচ্ছি সেটা। ভার্চু ইজ নলেজ, অর্থাৎ সৎ গুণই হলো জ্ঞান, এটা কে বলেছে? এটা বলেছেন সক্রেটিস। তাহলে আমাদের যদি প্রশ্নটা আসে যে সর্বপ্রথম নৈতিকতার প্রতি কে গুরুত্ব আরোপ করেন, তিনি হলেন সক্রেটিস। কিন্তু ওনার প্রতি কি করা হয়েছে বলতো? ওনার প্রতি কি করা হয়েছে? জাস্টিস ছিল, ওনাকে কি করা হয়েছে? অন্যায়। হ্যাঁ, ওনার প্রতি অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে। এখন আসো নৈতিকতা সংজ্ঞাটা দেখি আমরা। সংজ্ঞা হচ্ছে, বলা হচ্ছে যে মানুষের অন্তর্নিহিত ধ্যান ধারণার সমষ্টি, যেটা মানুষের সুকুমার বৃত্তি বা ভালো বৃত্তিগুলোকে অনুশীলনে কি করে? অনুপ্রাণিত করে।
তো নৈতিকতার যে সংজ্ঞাগুলো আমি ছোট ছোট যে সংজ্ঞা সেগুলো এখানে রেখেছি স্লাইডে, কারণ তোমরা দেখছো একদম সংজ্ঞা যদি আসেও ছোট সংজ্ঞাগুলো আসে, ঠিক আছে? নৈতিকতা হলো ভালো মন্দ, আচার, আচরণ, স্বচ্ছতা, সততা ইত্যাদির সাথে সম্পর্কযুক্ত একটি গুণ। তাহলে নৈতিকতার সাথে কিসের কিসের সম্পর্ক? ভালো মন্দ, তুমি বুঝতে পারবা কোনটা ভালো কোনটা মন্দ, ভালো মন্দ আচরণ, স্বচ্ছতা, সততা ইত্যাদি। নৈতিকতা আসছে কোত্থেকে? নীতি থেকেই তো, তাই না? আচ্ছা শাপলা, তুমি একটা কাজ করো, যে যে প্রশ্নগুলো আজকে আমি আসলে এই কদিন দেখতে পারি নাই, বসতেও পারি নাই যেহেতু আমি একটু অসুস্থ, সবগুলো প্রশ্ন তুমি একসাথে করে তুমি কমিউনিটিতে দিয়ে দাও, আমি অ্যান্সার করে দিব, ঠিক আছে? আর এস মেকাইভার বলেছেন নৈতিকতার পেছনে সার্বভৌম রাষ্ট্র কর্তৃত্বের সমর্থন বা কর্তৃত্ব থাকে না। জোনাথন হেইট, এটা একটু খেয়াল রাখো, ওনার বিষয়টা একটু খেয়াল রাখো, এটা তোমার আসতেও পারে। তো উনি তিনটা বিষয়ের কথা বলেছেন, সেই তিনটা হচ্ছে ধর্ম, ঐতিহ্য এবং মানবাচরণ। এই তিনটা থেকেই তোমার কিসের উৎপত্তি হয়েছে? নৈতিকতার উদ্ভব হয়েছে। আবার খেয়াল করো তো, এই যে ধরো আমাদের নীতি, আদর্শ, আমরা কিন্তু ধরো ছোটবেলা থেকে শিখে আসি, এগুলো শুধুমাত্র আমাদেরকে ধরো ধর্মীয় জ্ঞান অনুসারে শিক্ষা দেওয়া হয় সেটা না, সেই সাথে আমাদের যে ঐতিহ্য থাকে, যে সংস্কৃতি থাকে বা যে নিয়ম কানুন গুলো থাকে, সেগুলো থেকেও আমাদের কি করা হয়? আমাদের শিক্ষা দেওয়া হয়। যেমন ধরো যেমন ধরো তুমি গরিবকে সাহায্য করবা, হুম, তো এইটা কি তোমার একেবারে নির্দিষ্ট, তোমার কি একেবারে আইন করা আছে যে তোমার গরিবকে সাহায্য করতেই হবে? এরকম কিছু এরকম কিছু কি আইন করা নাই? হ্যাঁ, তো আমরা যেটা করছি, তোমার নৈতিকতা কিংবা মূল্যবোধ এই সবকিছুই আমরা প্রথম কোত্থেকে শিখে আসি? পরিবার থেকে, ঠিক আছে? হ্যাঁ, সবকিছুই পরিবার থেকে। তো পরিবার থেকে কিভাবে শিখে আসি? দেখা যায় সেই পরিবার তার ঐতিহ্য অনুসারে, হ্যাঁ, ধর্ম অনুসারে, এবং দেখা যাচ্ছে একটা একটা পরিবার খুব ধর্মীয় বিধিবিধানগুলো মেনে চলছে, বা তুমি দেখবা সেই পরিবারের সন্তানরাও কি মেনে চলছে। আবার দেখবে একজন মোটামুটি মিডিয়াম, দেখবা ওই পরিবারের সন্তানরাও কি অনেকটা ওইরকম, দুই একজন একটু ব্যতিক্রম থাকতে পারে। তাহলে যদি বলা হয় জোনাথন হেইটের তোমার মতানুসারে যে নৈতিকতার উদ্ভব কোন তিনটা বিষয় থেকে হয়েছে? ধর্ম, ঐতিহ্য এবং মানবাচরণ। নীতিবিদ মুর কি বলেছেন দেখো, শুভর প্রতি অনুরাগ এবং অশুভর প্রতি বিরাগই হচ্ছে নৈতিকতা। এটা একদম ছোট্ট একটা সংজ্ঞা, তাহলে তোমরা এটা একটু মনে রাখবা। মহাত্মা গান্ধী, নীতিভ্রষ্ট বা নীতিহীন শাসক হলো অন্যতম পাপী। তাহলে নীতি নাই মানেই তো কি নৈতিকতা নাই, এবং নীতিহীন শাসন হচ্ছে অন্যতম পাপী, এটা বলেছেন কে? মহাত্মা গান্ধী। নৈতিকতা দেখো, নৈতিকতা হচ্ছে নীতি সংক্রান্ত বিষয়, আর নৈতিকতার প্রধান উপাদান হচ্ছে আমরা একটু আগে পড়েছি এবং দেখেছি, এটা তোমার একটা কিসে এসছে, এটা তোমার একটা বিসিএস এ আসছে, নীতি সংক্রান্ত বিষয়, এবং এটার প্রধান উপাদান হচ্ছে সততা ও নিষ্ঠা। এবং এই জাতীয় প্রশ্নগুলো তোমার একবার আসলে কি হবে, আবারও আসতে পারে বা একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে, ঠিক আছে? নৈতিকতার লক্ষ্যগুলো কি কি দেখো, নৈতিকতা তোমার লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ সাধন, নিয়ন্ত্রক হচ্ছে তোমার বিবেক এবং মূল্যবোধ। এখানে আসো, তোমার যে নীতি নৈতিকতা সেটা কিন্তু কি দ্বারা নিয়ন্ত্রণ করবে না, তোমার কি দ্বারা নিয়ন্ত্রণ করবে না? আইন দ্বারা নিয়ন্ত্রণ করবে না। তোমার মধ্যে যে নীতি নৈতিকতা থাকবে সেটা আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে না, সেটা তোমার কি দ্বারা নিয়ন্ত্রিত হবে? সেটা তোমার বিবেক দ্বারা নিয়ন্ত্রিত হবে, ঠিক আছে? রক্ষা কবচ মানে তুমি তুমি কি এই কাজটা করবা নাকি করবা না, সেক্ষেত্রে তুমি আইনের কথা চিন্তা করবা না, সেক্ষেত্রে তোমাকে কে দংশন করবে? বিবেকের দংশন। আর নৈতিকতা তোমার শিক্ষা শুরু হয় কোথায়? পরিবারে। এগুলো প্রত্যেকটা একটা একটা প্রশ্ন এবং আসতেও পারে। নিয়ন্ত্রণ করে মানসিক আচরণ এবং উদ্ভব হয় কোথায়? মানুষের মনে। পরিবার, নৈতিক শিক্ষার সূচনা হয়
পরিবারে। মানুষ আইন অপেক্ষা বিবেকের দ্বারা বেশি পরিচালিত হয়। একটা জিনিস দেখো, যারা ধরো বিশেষ করে পড়াশোনা করে নাই, আমাদের দেশে এরকম মানুষের কোনো কি নাই, অভাব নাই, তাই না? তো যারা পড়াশোনা করে নাই বা অনেকেই আছে আইন সম্পর্কে আসলেই কি জানে না, আবার যারা পড়াশোনা করছে তারাও অনেক ধরনের আইন সম্পর্কে জানে না। আমরা সবাই কি সংবিধান মুখস্থ করে করে ঘুরি বা আইনের ধারাগুলো মুখস্থ করে করে ঘুরি বলো তো? সেটা অবশ্যই আমরা করি না। হ্যাঁ, তো অধিকাংশ মানুষই যেটা দেখা যাচ্ছে, যেটা হচ্ছে সেটা হচ্ছে সে আইন অপেক্ষা কিসের দ্বারা বেশি চালিত হচ্ছে? বিবেকের দ্বারা বেশি চালিত হচ্ছে। এবং আমরা একটু আগেই দেখেছিলাম জোনাথন হেইটের যে বিষয়টা, সেখানে কি কি ছিল? তোমার ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ ছিল। তো দেখা যাচ্ছে পরিবার থেকে যখন এই জাতীয় বিষয়গুলো সে শিখে আসছে, তখন সে কি দ্বারা পরিচালিত হচ্ছে? আইনের অপেক্ষা সে বিবেক দ্বারা কি বেশি পরিচালিত হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, মানুষের মনের ভাব ও মানসিক ক্রিয়া নিয়ন্ত্রিত হয় কি দ্বারা? মানুষের মনের ভাব এবং মানসিক ক্রিয়া, নিশ্চয়ই তুমি আইন চিন্তা করে করে চলবা না, এটা হচ্ছে নৈতিকতার দ্বারা। হ্যাঁ, আর সমাজ ভেদে নৈতিকতার ধারণা কি? যেটা আমাদের দেশে হয়তো নীতিহীন কাজ বা খুব গর্হিত কাজ, সেটা হয়তো অন্য কোনো সমাজে নাও হতে পারে, তাই না? তো এটা হচ্ছে পরিবর্তনশীল বা বিভিন্ন, যেটাই বলো। এখন আসো, আইন এবং নৈতিকতা সম্পর্কিত কিছু একটু পার্থক্য দেখি, এবং এই পার্থক্যগুলো তোমার নির্দেশ করেছিল ম্যাকিয়াভেলি। দেখো, আইন হচ্ছে তোমার মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। কোন আচরণটা নিয়ন্ত্রণ করে আইন? বাহ্যিক আচরণটা নিয়ন্ত্রণ করে। আর নৈতিকতা? নৈতিকতা হচ্ছে তোমার মানুষের বাহ্যিক এবং মানসিক দুই আচরণই কে কে নিয়ন্ত্রণ করে? সেটা হচ্ছে তোমার নৈতিকতা। এখন আসো, ধরো নীতির যে বিষয়গুলো, ধরো এই যে চাইল্ড এবিউজ, তারপর ধরো বাসায় কাজের মানুষ থাকলে দেখা যায় অনেক সময় এদেরকে কি এবিউজ করা হয়, তারপর দেখা যায় অনেকভাবে অনেক ধরনের অত্যাচার করা হয়, যেটা দেখা যাচ্ছে তোমার বাহির থেকে কি দেখা যাচ্ছে না, বাহির থেকে দেখা যাচ্ছে না, বা আইনগত পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, আইনগত পদক্ষেপ নেওয়া যাচ্ছে না, সেটা একেবারেই তোমার ভেতরের বিষয় দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে তোমাকে নিয়ন্ত্রণ করবে কে? এই ক্ষেত্রে তোমাকে নিয়ন্ত্রণ করবে তোমার বিবেক, বা তুমি কি দ্বারা নিয়ন্ত্রিত হবা? তোমার নীতি নৈতিকতা দ্বারা তুমি নিয়ন্ত্রিত হবা, তাই না? যেখানে তোমার কি, সেখানে যেখানে তোমার আইন হস্তক্ষেপ করতে পারছে না, যেখানে আইন হস্তক্ষেপ করতে পারছে না, সেখানে তুমি কি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছ? বাহ্যিকভাবে এবং মানসিক উভয়ভাবেই তুমি নৈতিকতা দ্বারা কি হবা? নিয়ন্ত্রিত হবা। তারপরে দেখো, আইন হচ্ছে তোমার কি ব্যাপার? রাষ্ট্রীয়। আর নৈতিকতা হচ্ছে তোমার সামাজিক ব্যাপার। তারপর আসো, আইন হচ্ছে নির্দিষ্ট, সুস্পষ্ট এবং তোমার সর্বজনীন, সবার জন্য সেটা সমান, এবং সেটা নির্দিষ্ট এবং সেটা সুস্পষ্ট। আর নৈতিকতা হচ্ছে তোমার সেটা অনির্দিষ্ট, হুম, এবং সেটা হচ্ছে তোমার স্থানভেদে কি থাকে? আলাদা থাকে। তারপর হচ্ছে আইন ভঙ্গ করলে তোমার কি থাকবে? শাস্তি থাকবে। কিন্তু নৈতিকতার ক্ষেত্রে যেটা হচ্ছে, সেক্ষেত্রে তোমার শাস্তি নাই, তবে কি আছে একটু আগে আমরা পড়েছিলাম, বিবেকের দংশন আছে, তাই না? আইন এবং নৈতিকতার মধ্যে প্রথম পার্থক্য করেন, একটু আগে আমরা পড়েছি কে? এই যে নির্দেশগুলো দিয়েছিল, মানে যে কথাগুলো একটু আগে আমরা বলেছিলাম, ম্যাকিয়াভেলি। এই প্রশ্নটা যেহেতু এখনো আসে নাই, এটা একটু মনে রাখবা। ওকে, আইন এবং নৈতিকতার মধ্যে কখন পার্থক্য করা হতো না? সেটা হচ্ছে প্রাচীনকালে। প্রাচীনকালে তোমার নীতি নৈতিকতার বিষয়গুলোকেই তোমার কি বলা হতো? আইন হিসেবে ধরা হতো। প্রথাগুলোই কি ছিল? প্রথাই ছিল তোমার কি? আইন। প্রথাগুলোই ছিল আইন। সেক্ষেত্রে আইন এবং নৈতিকতার মধ্যে কোনো কি ছিল না? পার্থক্য ছিল না। আস্তে আস্তে কি করা হয়েছে? আইন করে কিছু বিষয় একেবারে সুনির্দিষ্ট করা হয়েছে, এবং সেগুলো ভঙ্গ করলে তোমার কি পেতে হবে? তোমার শাস্তি পেতে হবে। এখন আসে নীতির বিপরীত যেটা, সেটা হচ্ছে
দুর্নীতি। আর দেশের নৈতিক মূল্যবোধ যদি তোমার উন্নত হয়, সেক্ষেত্রে আইন ব্যবস্থা কি হয়? আইন ব্যবস্থাও তোমার উন্নত হয়। এখন মজার বিষয় হচ্ছে, তোমার নৈতিক মূল্যবোধ কি নয়? উন্নত নয়। এখন তুমি আইন ব্যবস্থাটাও কি হবে না? আইন ব্যবস্থাটাও তোমার উন্নত হয় না। তোমরা ইয়া দেখছো না, যে কি যেন একটা সিনেমা, ওই যে চঞ্চল চৌধুরীর নামটা বল, আয়নাবাজি, আয়নাবাজি, হ্যাঁ। এখন তুমি ধরো আইনের ব্যবস্থা করলা, হ্যাঁ, ল এর ব্যবস্থা করলা, সবকিছুই করলা, কারাগারের ব্যবস্থা করলা, কিন্তু যে কারণে ব্যবস্থা করলা, দেখা গেল তোমার সেটাই কি ঠিক নাই। মানে বাংলাদেশে যেটা হয়, তোমার ধরো তদন্ত কমিটি গঠন করে দেয় না, ধরো দুর্নীতি, হ্যাঁ, ধরো আসাদ, তারপরে সুহানা, দীপা, এই 3-4 জন মিলে কি করলো? দুর্নীতি করছে। এখন এই দুর্নীতি যারা করলো, দেখা গেল এদের দুর্নীতি তদন্তের জন্য যে 3-4 জনকে দিল, আহমেদ সহ অন্য যাদেরকে দিল, ধরো আরো 3-4 জনকে দিচ্ছে, দেখা গেল তারা আরো বেশি কি, তারা আরো বড় দুর্নীতিবাজ, তাই না? এরকম হয় না? ধরো যাদেরকে তদন্ত করতে দেয়, ওরা দেখা যায় আরো বড় কি, আরো বড় দুর্নীতিবাজ। তো আইন ব্যবস্থায় যে নৈতিক মূল্যবোধের জায়গাটায় যদি তোমার ঠিক না থাকে, আইন ব্যবস্থাও তোমার কি থাকবে না, কোনোভাবেই ঠিক থাকবে না, সেটাও একসময় কি ভেঙে পড়বে। শত শত কি মামলা, হাজার হাজার মামলা, এগুলো খালি ঘুরতেছে ফিরতেছে, মানে কি যে একটা অবস্থা। মাঝখান দিয়ে পরে উকিল আর আইনজীবী গুলো কি হয়ে যেতেছে, প্রচুর পয়সাওয়ালা হয়ে যাচ্ছে। তোমরা এখানে লতে কারা কারা পড়ো? হ্যাঁ, সেটাই, দুদক নিয়েও সবাই অনেক হাসাহাসি করে, মজা করে। তারপর আসো, মূল্যবোধের অপর নাম হচ্ছে নৈতিকতা। আর নৈতিকতা মূলত সামাজিক ব্যাপার, অলরেডি আমরা পড়ে ফেলেছি। আর নৈতিকতা বিকাশের লালন ক্ষেত্র হচ্ছে সমাজ। নৈতিক গুণ কি কি দেখো? সততা, নিষ্ঠা, ন্যায়বোধ, শৃঙ্খলাবোধ, কর্তব্যবোধ, দায়িত্ববোধ, সহযোগিতা ইত্যাদি, এগুলো হচ্ছে তোমার নৈতিক গুণ। এখন যদি এখানে তোমার 3টা দিল, সততা, নিষ্ঠা, ন্যায়বোধ, সৃজনশীলতা, নিচের কোনটি নৈতিক গুণ নয়? সৃজনশীলতা কি নৈতিক গুণের মধ্যে পড়ে? পড়ে না। হ্যাঁ, এটাই। মানুষ এবং অন্যান্য প্রাণী বা পশুর মধ্যে একটাই পার্থক্য সূচনাকারী অন্যতম উপাদান, সেটা কি? সেটা হচ্ছে নৈতিকতা। তোমার পশু কি বুঝবে যে কোনটা তোমার নীতির কাজ, কোনটা তোমার দুর্নীতির কাজ? এরা কি, এরা কোনো কিছুই বুঝবে না। তাহলে মানুষ এবং অন্যান্য প্রাণী বা পশুর মধ্যে যে জিনিসটা পার্থক্য করে, সেটা হচ্ছে নৈতিকতা। আর মানুষ এবং পশুর মধ্যে পার্থক্যকারী ধারণা হচ্ছে অচিত্তবোধ। এটা করা উচিত কি উচিত না, সেটা তুমি বুঝবা, পশু সেটা কি, পশু সেটা বুঝবে না। এটা ঠিক, দেখা যায় তোমার কিছু পোষা কুকুর, বিড়াল বা পোষা প্রাণী কিন্তু অনেক কিছুই বুঝে, তাই না? নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের একসাথে দেখো, এই প্রশ্নটাও আসতে পারে। নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের মূল মন্ত্র হচ্ছে মূলত কি? মূলত হচ্ছে জনকল্যাণ। এখন আসো, উল্লেখযোগ্য কয়েকজন দার্শনিক সম্পর্কে আমরা একটু জানবো। এটা একটু ইম্পর্টেন্ট। কার্ল মার্কস। কার্ল মার্কসের তোমার জন্ম হয়েছে কত সালে? 1818 সালে। 1818 সালে। উনি মূলত একজন সমাজবিজ্ঞানী, দার্শনিক, চিন্তাবিদ। হুম। তো ওনার যেই অবদান, সেটা মূলত কি? সেটা মূলত হচ্ছে তিনি কি প্রতিষ্ঠা করেন? মার্ক্সবাদ প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। তো মার্ক্সবাদকে তোমার কিছুটা পরিবর্তন করে বা সমালোচনা করে বলা হয় যে থাকে যে নব্য মার্ক্সবাদ। আর কার্ল মার্ক্সের ভাবশিষ্য যারা ছিলেন, লেনিন, স্ট্যালিন, তারপর মাও সেতুং, ফিদেল ক্যাস্ট্রো, ঠিক আছে, চে গুয়েভারা। আর মার্ক্সের যে দর্শন ছিল, সেটা নিয়ে সর্বপ্রথম যে সমাজতান্ত্রিক রাষ্ট্র, সেটার নাম কি বলতো? সর্বপ্রথম যে সমাজতান্ত্রিক রাষ্ট্র, সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। ভেরি গুড। নেক্সট আসো, বার্ট্রান্ড রাসেল। তোমার বার্ট্রান্ড রাসেল, তাও ছিলেন ব্রিটিশ দার্শনিক, তারপর যুক্তিবিদ, গণিতবিদ,
তারপর হচ্ছে ওনাকে বলা হয়ে থাকে যে 20 শতকের শ্রেষ্ঠ দার্শনিক, 20 শতকের শ্রেষ্ঠ দার্শনিক। হ্যাঁ, তো ওনার বই হচ্ছে এখন আসে, এই যে বিখ্যাত গ্রন্থ এটা আসছে, পাওয়ার আর নিউ সোশ্যাল অ্যানালাইসিস। পুরোটা লিখছি না, তোমরা বই থেকে দেখে নিও। এই প্রশ্নটা তোমার কততম বিসিএস, মেবি 40 বা 41, আমি শিওর না। এই প্রশ্নটা আসছে তোমার। তো বঙ্গবন্ধু ওনার লেখার বেশ ভক্ত ছিলেন এবং ওনার কনিষ্ঠ পুত্র তোমরা জানো, হ্যাঁ, সবচেয়ে শেখ হাসিনার যে ছোট ভাই, ওনার নাম হচ্ছে, কি নাম ছিল, শেখ রাসেল। তো ওনার নাম অনুসারে রেখেছেন কারণ উনি ভক্ত ছিলেন। ঠিক আছে, তারপর আসো জিসি দেব বা গোবিন্দচন্দ্র দেব। ওনার পরিচয় হচ্ছে উনি একজন তোমার খ্যাতিসম্পন্ন দার্শনিক এবং ওনাকে বলা হয়ে থাকে বাংলার সক্রেটিস। এখন আসো, উনি হচ্ছেন মানবিক দর্শনের প্রবক্তা, এটা এখনো আসে নাই। সো এই প্রশ্নটা মনে রাখবা। তাহলে মানবিক দর্শনের প্রবক্তা কে? গোবিন্দচন্দ্র দেব। এই প্রশ্নটা কিন্তু এখনো আসে নাই, ঠিক আছে? তাহলে এটা একটু মনে রাখবা, ওকে? তারপর আসো ওনার প্রকাশিত কিছু বই। ওনার হচ্ছে তোমার মোট 9টি গ্রন্থ প্রকাশিত হয়েছিল, এর মধ্যে ছিল 2টা বাংলায় আর 7টা ইংরেজিতে। তো এগুলো হচ্ছে তোমার আইডিয়ালিজম এন্ড প্রোগ্রেস, তারপর আইডিয়ালিজম এন্ড নিউ ডিফেন্স এন্ড এ নিউ অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে আমার জীবন দর্শন, তত্ত্ববিদ্যা। এই 9টা বই অবশ্যই অবশ্যই বই থেকে দেখে নিবা। দ্য রিপাবলিক, এটা সবাই পারবা, প্লেটো। আরো কিছু বই দেখো নীতিশাস্ত্রের উপরে, দ্য এলিমেন্ট অফ মরাল ফিলোসফি, জেমস র্যাচেল এন্ড স্টুয়ার্ট র্যাচেল। এগুলো একদম দেখো, একদম ভালো করে দেখবা। দেখো যেহেতু কোনটা আসছিল, বার্ট্রান্ড রাসেলেরটা আসছিল, সো অন্যগুলো তোমরা দেখে নিবা। দা আচ্ছা, এটা বলেছি। ইমানুয়েল কান্ট, ওনার এখানে 4টা বইয়ের নাম আছে। তো 4টার মধ্যে তুমি একটা এভাবে ক্রিটিক দিয়ে মনে রাখতে পারো, তিনটাতেই তোমার কি আছে, ক্রিটিক আছে। ক্রিটিক অফ পিওর রিজন, ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন এন্ড ক্রিটিক অফ জাজমেন্ট। তিনটা বইয়ের মধ্যেই ক্রিটিক নামটা আছে। আর একটা হচ্ছে গ্রাউন্ড ওয়ার্ক ফর মেটাফিজিক্স অফ মোরালস। অনেকেই যারা ফিলোসফিতে পড়েছো বা পলিটিক্যাল সায়েন্সে পড়ছো, ওরা মনে হয় পড়ছো, তাই না? সায়দা, তুমি কি ইয়াতে ফিলোসফিতে? ও আচ্ছা, ম্যানুয়াল অফ ইথিক্স, এটা লিখেছেন ম্যাকেনজি, জন এস ম্যাকেনজি। এটা মনে রাখবা, এগুলো এখনো আসে নাই। তারপর হচ্ছে এরিস্টটল, আইন, স্বাধীনতা এবং সাম্য। এটা একটু খেয়াল কর। আচ্ছা, ক্রিটিক, ক্রিটিসাইজ, সমালোচক, সমালোচনা, কে জিজ্ঞেস করছে? সামান্তারিস্তা। ক্রিটিক মানে হচ্ছে সমালোচক, আর ক্রিটিসাইজ মানে কি? ক্রিটিসাইজ হচ্ছে সমালোচনা করা। আইন, স্বাধীনতা এবং সাম্য, এগুলো নিয়ে আমরা একটু দেখি। মানুষের রাষ্ট্রীয় এবং সমাজ জীবনের সাথে 3টা ওতপ্রোত বিষয় হচ্ছে তোমার আইন, স্বাধীনতা এবং সাম্য। এই 3টা বিষয় তোমার নীতিবিদ্যার সাথে জড়িত এবং এই 3টা বিষয় তোমার জানতে হবে এবং পড়তে হবে নৈতিকতা যখন পড়ছি আমরা। এবং এই 3টা থেকে আমি খুব অল্প অল্প বিষয় নিয়ে আসছি, তোমরা ভালো করে বই থেকে দেখে নিবা। হ্যাঁ, তো তোমাদের যাদের আমি বলেছিলাম এসিওরেন্স আছে, অথবা ধরো যাদের বেসিক ভিউ আছে, 3টা থেকেই তোমার বিস্তারিত পড়ে নিতে হবে। আমি একদম ছোট তথ্য, মানে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো স্লাইডে আনছি, যেহেতু রিডিং পড়লে তোমাদের কারোই মনোযোগ থাকবে না। তোমরা নিশ্চয়ই বইটা দেখছো, যেগুলো সবগুলোই কি কিসের মতো, বুঝানোর মতো তেমন কিছুই নেই। সবগুলো কি কিরকম, মানে খালি রিডিং পড়ে যাওয়া, তাই না? এবং সবগুলো তথ্যই খুব বেশি কাছাকাছি।
হ্যাঁ, না মুখস্থ বিদ্যা না, কাছাকাছি আর কি, একটু পড়লে তো তারপরে বোঝা যায়। দেখো, আইন, স্বাধীনতা এবং সাম্য। আইন হচ্ছে কি? আইন হচ্ছে তোমার মানুষের বাহ্যিক আচরণকে, আমরা একটু আগে বলেছিলাম, বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে, সমাজের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বজায় রাখে। আর স্বাধীনতা মানুষের চিন্তা চেতনা ব্যক্তিত্বের বিকাশের দ্বার কি করে দেয়? উন্মুক্ত করে দেয়। আইন, স্বাধীনতা, সাম্য। সাম্য হচ্ছে সমাজে মানুষে মানুষে ভেদাভেদকে তিরোহিত করে, মানুষকে সমমর্যাদায় প্রতিষ্ঠিত করে। এখন আসো আইন। আইন নিয়ে আমরা পড়ি। আইন হচ্ছে তোমার ফার্সি শব্দ। এটা হচ্ছে আমরা পড়েছিলাম তাই না শব্দের ক্লাসে? যদি ফার্সি না থাকে সেক্ষেত্রে আমি কি বলেছিলাম মনে আছে? যদি ফার্সি অপশনটা না থাকে সেক্ষেত্রে তুমি দিবা আরবি। বলেছিলাম যে আইন হচ্ছে ফার্সি শব্দ, কিন্তু আইন সম্পর্কিত যে সকল শব্দ বাংলায় ব্যবহার করা হয় বেশিরভাগই কি শব্দ? আইন সম্পর্কিত শব্দগুলো হচ্ছে বেশিরভাগই আরবি শব্দ। তো আইন হচ্ছে মূলত সুনির্দিষ্ট নীতি বা নিয়ম। আইন হচ্ছে সুনির্দিষ্ট নীতি বা নিয়ম, ঠিক আছে? আইন দেখো, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আইন দেখো রাষ্ট্র কর্তৃক গৃহীত, সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্রশক্তি দ্বারা সমর্থিত সেসব প্রথা, পদ্ধতি বা নিয়ম নীতি যা মানুষের বাহ্যিক আচরণ কি করে? নিয়ন্ত্রণ করে, এবং সেটা ভঙ্গ করলে মানুষের কি পেতে হয়? শাস্তি পেতে হয়। এখন আসো আইন সম্পর্কিত তোমার কে কি বলেছেন এগুলো দেখে নিবা। প্লেটোর মতে শাসক যদি মহৎ গুণ সম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন। এখন আসো, শাসকই না মহৎ গুণ সম্পন্ন, হ্যাঁ? তো যাদেরকে শাসন করবে বা জনগণ, তাদের যদি কি না থাকে? মহৎ গুণ না থাকে তাহলে? আর শাসক যদি মহৎ গুণ সম্পন্ন না হয়, আচ্ছা উনি শুধু শাসকের ক্ষেত্রেই বলেছেন, শাসক যদি মহৎ গুণ সম্পন্ন না হয় তাহলে আইন কি? আইন অকার্যকর। আমার এই কথাটা, হ্যাঁ সত্যি বলছো মেহজাবিন, এই কথাটা খুবই সুন্দর। তোমার শাসক যদি মহৎ গুণ সম্পন্ন হয় আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি মহৎ গুণ সম্পন্ন না হয় তাহলে আইন কি? আইন হচ্ছে অকার্যকর। সেক্ষেত্রে আইন দেখা যাবে এক একজনের জন্য এক এক রকম, আইন করে কোনো লাভ নাই। আইন দেখো, এরিস্টটল বলেছেন আইন হলো আবেগহীন যুক্তি। মানে তুমি যেহেতু একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে নিয়মটা করে ফেলা হয়েছে, এখন সেখানে তোমার কোনো আবেগ বা যুক্তি, তুমি ধরো একজনকে খুন করে ফেলছো, এখন তুমি খুব আবেগী হয়ে বললা যে ও আমারে প্রেমে ঠকাইছে, প্রতারণা করছে, হবে? তোমার আবেগকে সেখানে কি পাত্তা দেওয়া হবে কিনা? আবেগের কোনো কি নাই, ভ্যালু নাই। জন অস্টিনের মতে আইন হলো সার্বভৌম শাসকের আদেশ। এখন আসো, তাহলে যদি বলা হয়ে থাকে জন অস্টিনের মতে আইনের উৎস কি, যদি প্রশ্নটা একটু ঘুরাই বলে, দেখো সরাসরি এটাও আসতে পারে যে আইন হলো সার্বভৌম শাসকের আদেশ, কার উক্তি? জন অস্টিন। যদি অন্যভাবে প্রশ্নটা আসে যে জন অস্টিন আইনের কয়টি উৎসের কথা বলেছেন? কয়টি উৎসের কথা? একটি। এবং সেটা কি? সেটা হচ্ছে সার্বভৌম আদেশ। ঠিক আছে, সার্বভৌম আদেশ। তাহলে এটা এভাবে মনে রাখবো, জন অস্টিনের মতে সংজ্ঞাটাও মনে রাখবা আর তোমার আইনের উৎসটাও মনে রাখবা। তো আইনের উৎস দেখো, আইনের উৎস তোমার অধ্যাপক হল্যান্ড বলেছে 6টি। কয়টি? 6টি বলেছে। আর যদি বলা হয় জন অস্টিন কয়টি বলেছে? একটু আগে বলেছি, জন অস্টিন বলেছে একটি। তাহলে এই 6টি কি কি দেখো? প্রথা, ধর্ম, মানে আইনগুলো তোমার কোত্থেকে কিভাবে নেওয়া হয়েছে দেখো, বিচারকের রায়, ন্যায় বিচার, বিজ্ঞানসম্মত আলোচনা, আইনসভা। ঠিক আছে? ওপেনহাইম বলেছে তোমার 7টি উৎসের কথা। কয়টির কথা? 7টি। তো সবগুলোই তোমার কার সাথে মিল আছে? অধ্যাপক হল্যান্ডের সাথে মিল আছে, শুধু একটা একটু বেশি, সেটা হচ্ছে জনমত। ঠিক আছে, নেক্সট আসো, আইনের প্রাচীনতম, এটা শব্দটা আসে নাই, আইনের প্রাচীনতম উৎস হচ্ছে প্রথা। এবং গ্রেট ব্রিটেনে যদি আসে যে কোন দেশে, সেক্ষেত্রে বলবা গ্রেট ব্রিটেনে প্রথা ভিত্তিক আইন রয়েছে। তারপর আচ্ছা
আইনের গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে ধর্ম। আমরা একটু আগেই দেখেছি, তোমার হল্যান্ডও বলেছে, আবার কে, ওপেনহাইমও বলেছে। কিসের কথা? দুজনেই ধর্মের কথাও বলেছে। একজন 6টির কথা বলেছে, আরেকজন 7টি বলেছে। আইন দেখো, পারিবারিক এবং সম্পত্তি সংক্রান্ত আইন কোত্থেকে নেওয়া হয়েছে? ধর্ম থেকে নেওয়া হয়েছে, তবে সব দেশে না, সব জায়গায় না। আধুনিক কালের আইনের উৎস হচ্ছে আইন পরিষদ। আইনের মৌলিক উৎস হচ্ছে সংবিধান, এবং স্বাধীনতার রক্ষক অভিভাবক হচ্ছে আইন। আইন মান্য করার কারণ একজন এক একটা বলেছে। তো লর্ড প্রাইস 5টা কারণ বলেছে। নির্লিপ্ততা, আইনের প্রতি অনেকে শ্রদ্ধা করে, এজন্য আইন মান্য করে। সহানুভূতি, শাস্তির ভয়, যৌক্তিকতার উপলব্ধি। তবে আসল সত্য কথা হচ্ছে, যারা সত্যিকার অর্থে আইন জানে, তারা মূলত আইন কেন মেনে চলে বলো তো? আইন মেনে চলে শাস্তির ভয়ে। এই 3জন, হবস, বেন্থাম, অস্টিন, শুধু একটা কারণ বলেছে, এবং সেটা কি? সেটা হচ্ছে শাস্তি। হ্যাঁ, অনেকে না হলে জামাইরে পিটাই মেরে ফেলতো। কি মনে হয়? এখানে বিবাহিত কোনো মেয়ে আছো? আবার অনেকে দেখছে, এরা খুশি হয়ে গেছে কেন সবাই? আচ্ছা, পোলাপাইন ভয় পাবে, তো ওরা তো সমস্যা নেই, ওরা জানে ওদের দেশে কি আছে, আইন আছে। তো অনেকে আবার আইনের ভয় পায় না, বেশিরভাগ ছেলে। তুমি দেখবা খবর অর্থাৎ পত্রিকা খুললেই দেখবা কি, বউদেরকে মেরে ফেলছে। তো দেখো, আইনের চোখে সব নাগরিক সমান। যেহেতু আমরা আইন নিয়ে পড়ছি, তাহলে এটা কততম বলো তো? এটা যদিও তোমরা কোথায় পড়বা, এটা তোমাদের জিকে 4 নাম্বার বা 5 নম্বর ক্লাসে আছে। আইনের চোখে সব নাগরিক সমান, এটা আমি জানি, সবাই জানো। এটা হচ্ছে 27 নং অনুচ্ছেদ। গণতান্ত্রিক সরকারের ভিত্তি বলা হয় আমাদের, বুঝছো, 6M ক্লাব আছে না, নাম শুনছো না সবাই? 6M ক্লাব। তো 6M ক্লাব থেকে তোমার 14 তারিখে, 14 তারিখে একটা বিতর্কের করা হবে, বিতর্কের আয়োজন করা হবে। তো সেই বিতর্কের তোমার কি নিয়ে বিতর্ক জানো? এক পক্ষ থাকবে ওরা বিয়ের পক্ষে, আরেকজন হচ্ছে, আরেক পক্ষ থাকবে তোমার বিয়ের বিপক্ষে। তো তোমরা যদি থাকতে চাও, এটা 14ই ফেব্রুয়ারিতে হবে, মেবি রাতেই হবে। তোমরা থাকতে চাইলে তোমরা সবাই একটু যোগাযোগ করিও, মীরার সাথে যোগাযোগ করিও, তারপর তোমার আয়েশা, হিমু, অথবা আরো যারা আছে, ফারহানা, এখানে ফারহানা আছে, ফারহানার সাথে যোগাযোগ করিও। 14ই ফেব্রুয়ারি এটা হচ্ছে তোমার, 14ই ফেব্রুয়ারিতে হবে 6M ক্লাবের থেকে। আর আরেকটা হবে 21শে ফেব্রুয়ারিতে। হবে কি জানো? 21শে ফেব্রুয়ারিতে হবে তোমাদের মধ্যে এক 1 মিনিট করে কথা বলতে হবে, কোন রকম ইংরেজি শব্দ ছাড়া। বুঝতে পারছো? ইংরেজি শব্দ ছাড়া 1 মিনিট কথা বলতে হবে। এই যে তাসনিমা লিখছে লাইভ হবে, কি এখানে লাইভটা কি শব্দ? বিদেশি শব্দ। তো এই দুটো নিয়ে তোমরা আসতে পারো, 14 তারিখ আর 21 তারিখ। মজা হবে, হ্যাঁ, তোমরা আইসো সবাই। ফারহানা, এখানে ফারহানা আছো? ফারহানা তো এতক্ষণ ছিল। আরে 14 তারিখ তো দিনে ব্যস্ত থাকবে, সবাই বাসায় চলে আসবে না? গুগল মিটে হবে। নেক্সট আসো। আচ্ছা, এগুলো নিয়ে কালকে আলোচনা হবে, আজকে শুধু প্ল্যান করা হয়েছে, এখনো বাকি সবকিছু ফিক্সড করা হয় নাই। আচ্ছা, গণতান্ত্রিক সরকারের ভিত্তি বলা হয়ে থাকে তোমার আইনের শাসনকে, ঠিক আছে? এখন আসো, এই প্রশ্নটাকে তোমার একটু ঘুরে ফিরে দিতে পারে, কিরকম যেমন, আচ্ছা তোমরা যারা 6M ক্লাব নিয়ে করতে চাও, তোমরা যে ফারহানা,
যে ফারহানা অথবা আয়েশা হিমুর সাথে যোগাযোগ করবা, অথবা মীরার সাথে যোগাযোগ করবা। গণতান্ত্রিক সরকারের ভিত্তি হচ্ছে তোমার আইনের শাসন। এখন এখানে দেখো, গণতান্ত্রিক সরকারের ভিত্তি বলা হলো যে নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, এভাবে বলে দেওয়া হলো। তোমরা অনেক সময় ওগুলা দেখে কি হয়ে যাবে, কনফিউজ হয়ে যাবে। তাহলে আইনের শাসন হচ্ছে গণতান্ত্রিক সরকারের কি ভিত্তি, ঠিক আছে? সভ্য সমাজের মানদণ্ড হচ্ছে আইনের শাসন। সাম্য, আমরা চলে আসছি সাম্য, আইন নিয়ে পড়েছি, এবার চলে আসছি কোথায়? সাম্য। সাম্য হচ্ছে তোমার কি? সুযোগ সুবিধার সমতা সবার জন্য। হ্যাঁ, এবং সাম্য মূলত একটা অখণ্ড ধারণা, এটার কোনো কি হয় না, প্রকারভেদ হয় না। কেন হয় না? কারণ তুমি দেখো, অর্থনৈতিকভাবে যদি তোমার সাম্য প্রতিষ্ঠিত হয়, হ্যাঁ, সবার যদি সমান টাকা থাকে, তাহলে দেখো তো সাম্য আপনা আপনি চলে আসে কিনা। তুমি গরুর মাংস কিনছো, গরুর মাংস খাইতে পারো, আমিও কি খেতে পারবো? গরুর মাংস খাইতে পারবো। তুমি যেমন ফ্ল্যাটে থাকো, আমিও কি একই ফ্ল্যাটে থাকি। হ্যাঁ, এখন যেটা হচ্ছে, ধরো টাকা দিয়ে মানুষ কি সুযোগটা আগে কিনে নিচ্ছে, আর যেখানে তোমার দুর্নীতি, তারপর যেখানে নীতি নৈতিকতা থাকে না, মূল্যবোধ থাকে না, সেখানে আরো বেশি কি অন্যায়টা করার সুযোগ থাকছে। হ্যাঁ, কোথাও যাবে তোমার ব্ল্যাক থেকে তোমার টিকিট করে ফেলতেছে, বা টাকা দিয়ে ঘুষ দিয়ে তার কাজটা আগে করাই ফেলতে পারতেছে, ঠিক আছে? তো সমতা থাকলে সেটাকেই কি বলা হচ্ছে? সাম্য। সাম্য দেখো, রাষ্ট্রচিন্তায় সাম্যের অর্থ হলো জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, নারী, পুরুষ নির্বিশেষে সবার জন্য কি সমান সুযোগ সুবিধা লাভের সুযোগ। এখন আসো, স্বাভাবিক সাম্য কোনটা? স্বাভাবিক সাম্য হচ্ছে আমরা যেটা জন্মগতভাবে সবাই কি সবাই সমান, আমিও মানুষ, তুমিও মানুষ, এটা হচ্ছে স্বাভাবিক সাম্য। সামাজিক সাম্য হচ্ছে তোমার সমাজের যোগ্যতা অনুযায়ী তুমি সকলে কি একই সুযোগ সুবিধাটা ভোগ করতে পারবে। এখন ধরো যেটা দেওয়া হলো, ধরো কারেন্ট দেওয়া হলো, বিদ্যুৎ দেওয়া হলো, এখন ধরো তোমাকে দিবে আমাকে দিবে না, এরকম তো হইতে পারে না, তাই না? দেখা যাবে একটা অঞ্চলে দিলে সেটা পুরোটাতেই দিচ্ছে, তাই না? অর্থনৈতিক সাম্য দেখো, যোগ্যতা অনুযায়ী সম্পদ এবং সুযোগের বন্টন, সেটা হচ্ছে অর্থনৈতিক সাম্য। নাগরিক সাম্য হচ্ছে তোমার সকল নাগরিকে কি সমান অধিকার পাবে, এটা হচ্ছে নাগরিক সাম্য। রাজনৈতিক সাম্য হচ্ছে রাষ্ট্রীয় কাজে তোমার কি রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণে তুমি সমান অধিকার পাবা, এবং সেখানে তুমি মতামত প্রকাশ করতে পারবা। এখন ধরো আমারও একটা ভোট, প্রধানমন্ত্রী দিলে তারও কয়টা ভোট বলো তো? তার ভোট কয়টা হিসেবে গণ্য হবে? আমারও একটা ভোট হিসেবে গণ্য হবে, তারও একটা ভোট হিসেবেই গণ্য হবে। এক্ষেত্রে আমরা সবার কি আমাদের রাজনৈতিক অধিকার সমান। আইনগত সাম্য হচ্ছে আইনের চোখে সকলে সমান। বাংলাদেশের সংবিধানে অর্থনৈতিক সাম্যের পেশা ও বৃত্তির যে স্বাধীনতা ঘোষণা প্রদান করা হয়েছে, কততম বলো? এটা হচ্ছে 40 নং অনুচ্ছেদে। 40 নং অনুচ্ছেদে কি বলা হয়েছে? অর্থনৈতিক সাম্যের পেশা এবং বৃত্তির স্বাধীনতা, তুমি যে কোনো পেশা তুমি কি করতে পারবা? বেছে নিতে পারবা। তাহলে এটা হচ্ছে 40 নং অনুচ্ছেদে। সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা কততম অনুচ্ছেদে বলো? কেউ জানো? এটা হচ্ছে 29 নং অনুচ্ছেদে। আচ্ছা, তাহলে আমরা কি কি পড়লাম দেখো তো, কয়টা অনুচ্ছেদ পড়েছি? নারী পুরুষ সমান, ওটা কততম বলেছিলাম? নারী পুরুষ সমান 27। তারপর একটু আগে পড়লাম যেটা, সেটা হচ্ছে তোমার পেশার ক্ষেত্রে তুমি যে কোনো স্বাধীন পেশা তুমি বেছে নিতে পারো, এটা কত ছিল? এটা ছিল 40। আর এখানে হচ্ছে তুমি সরকারি নিয়োগ লাভের সুযোগের ক্ষেত্রে সবার কি সমতা বিধান করা হয়েছে।
তাহলে সরকারি নিয়োগ মনে রাখবা, সরকারি নিয়োগ হচ্ছে 27-এর পরেই মনে রাখবা কত, 29। এই তিনটা আমরা সাম্যর ক্ষেত্রে পড়লাম, তাই না? গণতান্ত্রিক সমাজ হচ্ছে তোমার সাম্যের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। গণতান্ত্রিক সমাজ কিসের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়? সাম্যের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। কিন্তু এখন খুব খারাপ অবস্থা আসলে। লিবার্টি এর উৎস হচ্ছে, আচ্ছা স্বাধীনতার চলে আসছি। স্বাধীনতা দেখো, লিবার্টি এবং এর উৎস হচ্ছে ল্যাটিন শব্দ লিবার থেকে আসছে, যার অর্থ হচ্ছে ফ্রি বা স্বাধীনতা। অতি শাসনের বিপরীত ব্যবস্থাই হলো স্বাধীনতা, এটা কে বলেছেন? শেলি। উক্তিগুলো একটু মনে রাখবা। ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের উপযোগী অনুকূল সামাজিক অবস্থা বা পরিবেশই হচ্ছে তোমার স্বাধীনতা। ব্যক্তিগত স্বাধীনতা দেখো কি কি। ব্যক্তিগত স্বাধীনতা হচ্ছে তোমার চলাফেরার অধিকার, নিজ নিজ ধর্ম পালনের অধিকার, সম্পত্তি ভোগের অধিকার। এখন আসো, এগুলো তোমার কিভাবে আসতে পারে? এই প্রশ্নগুলো এভাবে আসতে পারে, ধরো দেওয়া হলো যে নিজ নিজ ধর্ম পালনের অধিকার, হ্যাঁ, বা নিজ নিজ ধর্ম পালন, এটা কোন ধরনের অধিকার? ব্যক্তিগত স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা। তাহলে কোনটা হবে? এটা হচ্ছে তোমার ব্যক্তিগত স্বাধীনতা, ঠিক আছে? রাজনৈতিক স্বাধীনতা কি কি দেখো? ভোটদানের অধিকার, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অধিকার, নিরপেক্ষভাবে মতামত প্রকাশের অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার। সেম, এটার ক্ষেত্রে যদি তোমাকে বলা হয়ে থাকে যে সরকারি চাকরি লাভের অধিকার কোন ধরনের অধিকার, এটা কি সামাজিক, কোন ধরনের স্বাধীনতা? সামাজিক স্বাধীনতা, জাতীয় স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা? এটা হচ্ছে তোমার রাজনৈতিক স্বাধীনতা। ওকে। অর্থনৈতিক স্বাধীনতা কি কি দেখো? যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী তুমি কিসে কর্মে নিযুক্ত হবা, বেকার ও বৃদ্ধ বয়সে ভাতা পাবার অধিকার, রুগ্ন অক্ষম অবস্থায় রাষ্ট্র কর্তৃক প্রতিপালন, আর হচ্ছে মজুরি লাভ। এগুলো হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। সামাজিক স্বাধীনতা দেখো, চলাফেরার স্বাধীনতা, জীবনযাত্রার স্বাধীনতা। যেমন কয়েকদিন আগে পেপারে আসছে, দেখছো কিনা জানি না, একটা মেয়ে তোমার ইউএসএ তে পড়তে গেছে, সেখানে সে মেবি জিন্স পরা ছবি আপলোড করছে, সেই ছবি কিছু ছেলে পেলে আবার মসজিদে দেখাইছে, এবং ওরা কি করলো, ওই ছেলেটাকে কি করছে, ওই পরিবারটাকে কি করেছে, এক ঘরে করে ফেলছে বা বয়কট করছে। এই ধরনের। তো মানে সে মেয়ে মানে দেশেও পড়ে নাই, আরেকটা স্বাধীন দেশে গিয়ে সে তার মতো করে পোশাক পরছে, সেই স্বাধীনতা তো কি হস্তক্ষেপ করা হয়েছে। জীবনযাত্রার স্বাধীনতা, এটাও তোমার সামাজিক স্বাধীনতা। জাতীয় স্বাধীনতা হচ্ছে সব ধরনের স্বাধীনতার মূল ভিত্তি, জাতীয় স্বাধীনতা। আইনগত স্বাধীনতা হচ্ছে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, সংরক্ষিত এবং নিয়ন্ত্রিত। প্রাকৃতিক স্বাধীনতা হচ্ছে তোমার জন্মের পর থেকে প্রকৃতিগতভাবে মানুষ যে স্বাধীনতাগুলো লাভ করে সেগুলো হচ্ছে তোমার প্রাকৃতিক স্বাধীনতা। তো স্বাধীনতা সম্পর্কে কে কি বলেছে দেখো। চিরন্তন সতর্কতার মধ্যেই স্বাধীনতার মূল্য নিহিত, এটা বলেছে লাস্কি। আর এটা তো অনেকবার আসে, ভর্তি পরীক্ষায়ও অনেকবার আসছে দেখছি আমি। মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র সে শৃঙ্খলাবদ্ধ। ম্যান ইজ বর্ন ফ্রি বাট, এটা কে বলেছেন? রুশো। আচ্ছা, দুটো অপশন একসাথে থাকবে না, ব্যক্তিগত সামাজিক দুটোতেই আছে, কিন্তু দুটো অপশন একসাথে তোমার থাকবে না। জন লক কি বলেছেন দেখো, যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারবে না, না পারে না। মন্টেস্কু, ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণের জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে শ্রেষ্ঠ রক্ষা কবচ, বলেছেন কে? মন্টেস্কু। স্পেন্সার, এটা খুব ছোট, সো এগুলো মনে রাখবা ছোটগুলা। আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী, এটা বলেছেন স্পেন্সার। এবং এটার মাধ্যমে আমাদের আজকের যে নৈতিকতার ক্লাস এটা শেষ।
যে বিষয়গুলো পড়িয়েছি এই বিষয়গুলোই যদি পড়ো তাও দেখা যাবে কিছুটা হলো কি কমন আসার সম্ভাবনা আছে। আর এরপরও তোমার যেটা করতে হবে আর একটু বিস্তারিত পড়ে নিতে হবে। আর যেগুলো পড়াইছি এগুলো যদি মনে রাখতে পারো এগুলো থেকেও কমন আসার বেশ সম্ভাবনা আছে।